সম্পর্ক তো অনেক রকম হয়, কিছু তৈরি হয় কাগজে কলমে আর কিছু খোদাই করা থাকে নিয়তির পাতায়। কিন্তু সময়ের ঝড়ে যখন সেই সম্পর্কের চেনা সমীকরণগুলো ওলটপালট হয়ে যায়, তখন কি সত্যি ভাঙা কাঁচ আর জোড়া লাগানো যায়? আজও অর্ধাঙ্গিনী শুধু একটি সম্পর্কের গল্প নয়, এটি ভালোবাসা, দায়িত্ব, অধিকার এবং আত্মত্যাগের এক জটিল দোলাচলের গল্প। আমাদের সমাজে অর্ধাঙ্গিনী শব্দের অর্থ হলো জীবনের অর্ধেক অংশীদার। কিন্তু যখন অতীত আর বর্তমান একই মোহনায় এসে দাঁড়ায়, তখন কে কার আসল অর্ধাঙ্গিনী? কার দাবি বেশি জোরালো, যিনি স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলেন নাকি যিনি জীবনের কঠিনতম ঝড়ে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিলেন? আবেগ আর কর্তব্যের এক টানা পড়েন, যেখানে কোনো উত্তরই সহজ নয় এবং কোনো সিদ্ধান্তই ভুল বা ঠিকের গণ্ডিতে বাঁধা যায় না। জীবনের এমনই এক অমীমাংসিত অধ্যায় নিয়ে আমাদের আজকের গল্প, আজও অর্ধাঙ্গিনী। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর হাইপ করে দেবেন, আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। প্রথম সিনেই আমরা দেখতে পাই মেঘনা তার বাংলাদেশি বন্ধু রঞ্জনের সাথে একটা শাড়ি কিনতে গেছে। একটা দারুণ লাল বালুচুরি শাড়ি পছন্দ হলো মেঘনার। কাউন্টারে গেলে লোকটি বলল, এটি অলরেডি একজন পছন্দ করে রেখেছেন, আপনি যদি একবার তার সাথে কথা বলেন। কাউন্টারে থাকা লোকটি যে মহিলার দিকে ইশারা করলো, সেখানে গিয়ে মেঘনা দেখলো সে আর কেউ নয়, বরং তার স্বামীর প্রাক্তন স্ত্রী শুভ্রা। এখন মেঘনার পাশে দাঁড়িয়ে রয়েছে রঞ্জন। তাই মেঘনা অচেনার ভান করে বলল, ওই লাল বালুচুরিটা কি নেওয়া হয়ে গেছে? শুভ্র বলল, না না, তুমি নিয়ে নিতে পারো। রঞ্জন সাথে সাথে কাউন্টারে চলে গেলেও মেঘনা শুভ্রার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়েই রইল। শুভ্রাও ঘুরে ঘুরে মাঝের মধ্যেই ওদের দিকে তাকাচ্ছিল এবং তার মনটা আবারও বিষাদগ্রস্ত হয়ে গেল। আর আবারও মনে পড়ল কিছু স্মৃতি, যেখানে আমাদের অর্ধাঙ্গিনীর প্রথম পার্টের কিছু দৃশ্য দেখানো হয়েছে। যখন শুভ্রার প্রাক্তন স্বামী সুমন কোমায় হসপিটালে পড়েছিল, সুমনের এই কঠিন সংকটের সময় হাসপাতালের করিডোরে মুখোমুখি হয় সুমনের অতীত ও বর্তমান, অর্থাৎ এই শুভ্রা এবং মেঘনা। শুভ্রার মনে কিছুটা তিক্ততা থাকলেও মেঘনার অসহায় অবস্থা দেখে শুভ্রা আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। শুভ্রা যথাসম্ভব ওদের সাহায্য করেছিল এবং তখনই সুমনের জীবনের গুরুত্বপূর্ণ সব তথ্য মেঘনা জানতে পারে। যেমন সুমন কোনোদিনই বাবা হতে পারবে না। শুভ্রার মনে পড়ে সুমনের ওর ওপর করা মানসিক অত্যাচার। যাই হোক, আজ আবার নিয়তি ওদের দুজনকে একই জায়গায় নিয়ে এসেছে। এবার আমরা জানতে পারি মেঘনা আসলে ওর দাওর সুমন্তর বিয়ের বাজার করতে গিয়েছিল। অনেকদিন পর সুমন্ত বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। খুবই সাবলীলভাবে সেই লাল নিজের জন্য কেনা বালুচুরি শাড়িটা বাড়ির সবাইকে দেখালো মেঘনা। বললো, এটা আমার বন্ধু রঞ্জন আমাকে গিফট করেছে। কথাটা শুনে কেন জানি না সুমন সেখান থেকে উঠে চলে গেল। কোমা থেকে ফেরার পর সুমনের একটা পা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ওকে স্ক্র্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে। এদিকে মধুজা শুভ্রাকে বলল, লাল শাড়িটা ছাড়লে কেন? আমি হলে একদম দিতাম না। ওই শাড়িটাও ওর চোখে পড়লো। আমি শিওর ওই ছেলেটার সাথে মেঘনার পরকীয়া চলছে। ভালোই হয়েছে, সুমন চ্যাটার্জি দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। শুভ্রা একটা স্কুলে পড়ায়। স্টাফ রুমে বসেই টিফিন টাইমে ফিসফিস করে মধুজাই কথাগুলো শুভ্রাকে বলছিল। শুভ্রা এবার ওকে চুপ করতে বলল। এদিকে চ্যাটার্জি বাড়িতে পুরো পরিবার একসাথে খেতে বসেছে। এখন সমস্যা হচ্ছে সুমন্তর ঘরটা বেশ ছোট, বিয়ে করলে একটা ডাবল বেডও সেখানে পড়বে না। তাই ওর মা বলল, আমার তো উপরে উঠতে কষ্ট হচ্ছে, তাই তুই এবার আমার ঘরটা নিয়ে নে, আমি তোর ঘরটাই শিফট করে যাচ্ছি। সুমন্ত বলল, প্রশ্নই ওঠে না। ঠাকুর ঘর যেমন শিফট করা যায় না, তেমনি মায়ের ঘরও শিফট হবে না। আমি আমার ঘরেই ঠিক আছি। আর তোমাদের কাছে একটা মতামত চাই, আমার বিয়েতে আমি মেজোকে ডাকতে চাই। এখানে মেজো বলতে শুভ্রা। সুমন্ত বরাবর বৌদি হিসেবে শুভ্রাকে খুবই ভালোবেসে এসেছে। শুভ্রা সুমন্তর সাথে সবসময় ওতপ্রোত ভাবে জড়িত, এ যেন এক ভাই বোনের সম্পর্ক। সুমন্ত বলল, তোমাদের কোনো আপত্তি আছে? হঠাৎ সবাই চুপ করে গেল, কিন্তু ওর মা বলল, ডাকলে ফোনে ডাকিস না, বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসবি। ব্যাস, সন্ধ্যাবেলা সুমন্ত পৌঁছে গেল শুভ্রার বাড়ি। শুভ্রা ওকে দেখে বলল, কি রে, তুই এই অবেলায়? কিছু হয়েছে? সুমন্ত বলল, অনেক কিছু হয়েছে।
আমি বিয়ে করছি আর তোমাকে আমার বিয়েতে আসা চাই। বিয়েটা আমাদের বাড়িতেই হচ্ছে। শ্রাবণী একজন এয়ার হোস্টেস। শুভ্রা বলল, কেন আবার আমাকে এসব ঝামেলায় জড়াচ্ছিস বলতো? কিন্তু সুমন তো কিছুতেই কিছু কথা শুনবে না। শুভ্রাকে যেতে হবে মানে যেতেই হবে। অবশেষে শুভ্রা রাজি হলো। এদিকে রাত্রে সুমন মেঘনাকে বলল, তুমি আবার সবার সামনে কেন বলতে গেলে তোমার বন্ধু শাড়িটা দিয়েছে? আর এত দামি শাড়ি তুমি নিলেই বা কেন? মেঘনা বলল, কেউ গিফট করলে না বলা যায়। সুমন বলল, ভাইয়ের বিয়েতে শুভ্রার এ বাড়িতে আসা নিয়ে তোমার কি কোনো আপত্তি আছে? মেঘনা বলল, না না, আসুক না, আলাপ করা যাবে। আসলে সুমন কোমায় থাকাকালীন যে শুভ্রার সাথে মেঘনার আলাপ হয়েছে, সুমন যে কোনোদিনই বাবা হতে পারবে না সেটা যে শুভ্রা মেঘনাকে জানিয়ে দিয়েছে, এগুলো কিছুই জানে না সুমন। এটাই শুভ্রার মেঘনাকে একমাত্র শর্ত ছিল যে সুমনকে কিছু জানানো যাবে না। এবার বিয়ে বাড়িতে এলো শুভ্রা। ওর ভীষণ অস্বস্তি হচ্ছে এই বাড়িটাতে আসতে, সেই বাড়ি যেটা ছেড়ে একদিন ও চলে যেতে বাধ্য হয়েছিল। বড় যা ওকে দেখতে পেয়ে সুমন্তর কাছে ছাদনা তলায় নিয়ে গেল। শুভ্রা বলল, টোপর পরে কি সুন্দর লাগছে তোমাকে, এখন মন দিয়ে বিয়েটা করো। উলুধ্বনি দিয়ে কনেকে ছাদনা তলায় আনা হচ্ছে। সবটাই দেখভাল করছে মেঘনা। ওর হাতেই বাড়ির চাবির গোছা। সুমন মেঘনাকে অনেক হেল্পও করছে, মানে একটা পারফেক্ট ফ্যামিলি বলতে যা বোঝায় আর কি। আর সেটা চোখের সামনে দেখছে শুভ্রা। ওর জীবনে তো আর এমনটা কোনোদিন হলো না। যত দেখছিল ততই যেন ভিতরটা ফাঁকা হয়ে যাচ্ছিল শুভ্রার। এবার শুভ্রা ওর প্রাক্তন শাশুড়ির সাথে দেখা করতে দোতলায় উঠলো। করিডোর দিয়ে এগিয়ে যাবার সময় ওর চোখে পড়লো এক সময় ওর আর সুমনের ঘরটা। এখন সেখানের দেওয়ালে মেঘনা আর সুমন এবং ওদের একমাত্র মেয়ে টিকলির ছবি রয়েছে। জীবনের বড় বড় সব আঘাতে ভিতরটা একদম পাথর হয়ে গেছে শুভ্রার, তাই হয়তো ওর চোখ দিয়ে জল পড়ে না। তবে সুমনের মা আজও ওকে খুবই ভালোবাসে। ওদের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হবার পর শুভ্রা আবার নিচে নেমে এলো। সুমন তো বলল, মেজো তুমি আমার পাশে দাঁড়াও। শুভ্রাকে দেখে সুমন মেঘনাকে ডেকে বলল, চলো তোমার সাথে শুভ্রার আলাপ করিয়ে দিই। শুভ্রা আর মেঘনা সুমনের কাছে একে অপরের সাথে পরিচয় করবার নাটক করলো। এদিকে মেঘনা রঞ্জনকেও ইনভাইট করেছে। মেঘনা সুমনের সাথে রঞ্জনের পরিচয় করিয়ে দিল। তবে সুমনের কথাবার্তায় মনে হচ্ছে এই রঞ্জনকে ও খুব একটা পছন্দ করেনি। বিয়ে চলাকালীন হঠাৎ করে মেঘনা অজ্ঞান হয়ে যায়। সে এক মহা সমস্যা। একদিকে বিয়ে চলছে, অন্যদিকে সুমন মেঘনার এই অবস্থা দেখে পাগলের মতো করছে। ওর বড় দাদা ডাক্তারের সাথে ফোনে কথা বলছিল। বাইরের দরজায় দাঁড়িয়ে সেগুলো দেখছিল শুভ্রা। ঘরের ভিতরে ছিল রঞ্জন। একজন বৃদ্ধ মহিলা হঠাৎ করে মেঘনার হাতের নাড়ি ধরে বলল, আরে ভয় পাবার কিছু নেই, মেঘনা আবার মা হতে চলেছে। এটা শুনে সুমন্ত আকাশ থেকে পড়ল। এটা কিভাবে সম্ভব? কেউ জানুক চাই না জানুক, ও তো খুব ভালোভাবে জানে যে ও সন্তানের জন্ম দিতে অক্ষম। সুমনের মতে আরেকজন শুধু জানে, আর সেটা হলো শুভ্রা। তাই সুমন শুভ্রার দিকে চেয়ে থাকলো। এই সন্তান নিয়েই তো ওদের মধ্যে যাবতীয় অশান্তি হয়েছিল। নিজের অক্ষমতার দায় স্বীকার না করে সমস্ত দোষ চাপিয়ে দিয়েছিল এই শুভ্রার উপর, যে ও মা হতে পারবে না। মেঘনার জ্ঞান ফিরলে সেও অসহায়ভাবে শুভ্রার দিকে তাকিয়ে রইল। শুভ্রা বেশ খানিকটা অবাক হয়ে সেখান থেকে চলে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে টিকলি কি সুমনের মেয়ে নয়? না, নয়। গর্ভবতী অবস্থাতেই বিধবা হয়েছিল মেঘনা। তখন ও বাংলাদেশে একটা গানের অনুষ্ঠানে গিয়ে মেঘনার সাথে সুমনের দেখা হয়। তারপরই প্রেম এবং বিয়ে। বাড়ির সবাই জানে তিতলি সুমনের মেয়ে। সুমন্ত আর শ্রাবণীকে আশীর্বাদ করে শুভ্রা চলে গেল। রাত্রে ঘুম আসছে না কিছুতেই সুমনের। ও মেঘনাকে বলল, তোমার পিরিয়ড কখন হয়েছিল? মেঘনা বলল, 2 মাস আগে। মেঘনা বলল, কেন তুমি এত চিন্তা করছো কেন? আরেকজন এলে তুমি কি খুশি হবে না? সুমন বলল, কিন্তু সবকিছুর তো একটা প্ল্যানিং আছে নাকি? মেঘনা বলল, মাসুদের মারা যাওয়া, তারপর আমার ইন্ডিয়ায় আসা, তোমার সাথে বিয়ে, কোনোটাই কি প্ল্যান করে হয়েছিল? কিন্তু সুমন ভেবে কুলকিনারা পাচ্ছে না এটা কিভাবে সম্ভব। ও তো বাবা হতে পারবে না, সেটা 100% শিওর। তাহলে মেঘনা মা হলো কিভাবে? ওটাই ওকে ভাবাচ্ছিল। সুমন বলল, কাল সকালে একবার দিল্লি যাচ্ছি, পরশু ফিরবো। তুমি ডক্টর সেনকে একবার দেখিয়ে নিও তো। এটা হয় না। মেঘনা বলল, তুমি এত টেনশন করছো কেন? বাচ্চাটা এলে আমরা দুজনে মিলে সামলে নেব। সুমন কিন্তু কারণটা কিছুতেই বলতে পারছে না। কিন্তু মেঘনা তো জানে সুমনের এই টেনশনের কারণ। ওদিকে সুমনের বড় বৌদি ওর হাজবেন্ডকে বলল, দেখলে আবারও প্রমাণ হয়ে গেল যে প্রেগন্যান্সির প্রবলেমটা শুভ্রারই ছিল। সকালে উঠে প্রেগন্যান্সি কিট টেস্ট করে মেঘনা দেখলো সেটা পজিটিভ। ও রঞ্জনকে ফোন করলো। এবার আমরা জানতে পারি যে বাচ্চাটা আসলে রঞ্জনের, আর মেঘনা আর রঞ্জনের মধ্যে অবৈধ সম্পর্ক চলছে।
সেই কিটটা সুমনকে দেখালে ও বলল, আমি শিওর কোথাও একটা ভুল হচ্ছে, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না, এটা আমার সাথে করো না। মেঘনা বলল, তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। সুমন মেঘনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। রাত্রে রঞ্জনের সাথে দেখা করলো মেঘনা। রঞ্জন বলল, আমরা তো সাবধানে ছিলাম, তাহলে এটা তো হবার কথা নয়, এটা সুমন বাবুর নয়, সেটা তুই শিওর হচ্ছিস কি করে? মেঘনা বলল, কারণ আমি জানি যে ও বাবা হতে সক্ষম নয়, আর টিকলি আমার আর মাসুদের সন্তান। কিন্তু সুমন যে বাবা হতে পারবে না সেটা বিয়ের আগে আমাকে জানায়নি, কিন্তু আমি প্রমাণ সমেত সেটা জানতে পেরেছি শুভ্রাদির কাছ থেকে। রঞ্জন বলল, কিন্তু তোর আর আমার সম্পর্কটাকে লুকিয়ে প্রেগনেন্সিটা রাখা কোনোভাবেই সম্ভব নয়, তাই তুই এটাকে অ্যাবর্শন করিয়ে নে। এই কথাটা শুনে গাড়ি থেকে নেমে চলে গেল মেঘনা। বলল, তুই কোনোদিনই দায়িত্ব নিতে চাসনি। এবার আবার মেঘনা শুভ্রার মুখোমুখি গিয়ে উপস্থিত হয়। শুভ্রার মনে পড়ল এভাবেই একদিন অসহায় অবস্থায় মেঘনাকে তার কাছে এনেছিল সুমন্ত। শুভ্রা বলল, আবার কি হয়েছে? মেঘনা বলল, খুব বিপদে না পড়লে তোমার কাছে আসতাম না দিদি। শুভ্রা ওকে ভিতরে বসতে বলল। তারপর সবটা শোনার পর শুভ্রা বলল, তোমার বরের তো অভ্যাস আছে অন্যের সন্তানকে ভালোবেসে বড় করা, নিজের বলে চালিয়ে দেওয়া, যাতে ওর পৌরস্যহীনতার কথা কেউ জানতে না পারে। শুভ্রা বলল, সুমন যদি মেনেও নেয় যে এটা ওর সন্তান, তাহলে তুমি কি করবে? মেঘনা বলল, জীবনের শুরুতেই ও আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি তো ওকে মিথ্যা বলে ওকে ঠকাতে পারবো না। রঞ্জনকে আড়াল করলে আমি নিজেকেই অপমান করব, আর সুমন কিছুতেই এটা মেনে নেবে না। অলরেডি ও কিরকম একটা করছে। শুভ্রা বলল, আচ্ছা তোমাদের এই বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে আমি কেন ঢুকবো? আগের বার সুমন কোমাই ছিল, আমি তোমাকে হেল্প করেছি, দয়া করে আমার শান্তি আর সময়টা আর নষ্ট করো না। নিরুপায় হয়ে শুভ্রার বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো মেঘনা। দেখলো রঞ্জন অপেক্ষা করছে। অন্যদিকে পরদিন ফিরবো বলে গিয়ে সুমন আজই সন্ধ্যায় ফিরে এসেছে। এসে শুনলো মেঘনা ওর বন্ধুর বাড়ি গেছে। অনেকটা রাত হয়ে গেলেও সুমন বারবার ঘড়ি দেখছিল। ওর ধারণা মেঘনা নিশ্চয়ই রঞ্জনের সাথে আছে। আর থাকতে না পেরে সুমন ওর ভাই সুকান্তকে ডেকে ছাদে নিয়ে গেল। বলল নিজের সন্দেহের কথাটা, যে ওই রঞ্জনের সাথে মেঘনার নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্ক রয়েছে। তা করতেই ওরা ছাদ থেকে দেখলো যে রঞ্জন মেঘনাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল। বাস, সন্দেহ এবার 100% শিওরে পরিণত হলো। সুমন এসে সোজা মেঘনাকে বলল, আমার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে ইচ্ছা করছে না, তাই সোজাসুজি বলছি, তুমি আমাকে চিট করছো। তোমার গর্ভের এই বাচ্চাটা যে আমার নয়, এটা তোমার থেকে বেটার আর কেউ জানে না। মেঘনা বলল, টিকলিও যে তোমার নয় সেটাও তো কেউ জানে না। সুমন বলল, ব্ল্যাকমেল করছো, তারপর টুক করে পরের বাচ্চাকে আমার ঘাড়ে চাপিয়ে দেবে, তাই তো? মেঘনা বলল, তুমি কি করে শিওর হলে যে এই বাচ্চাটা তোমার নয়? থতমত করে সুমন বলল, কারণ আমি জানি, তাই জন্য বলছি। কেন ফিরলে এত রাতে? থেকে যেতে পারতে তো তোমার বন্ধুর বাড়িতে। মেঘনা বলল, আমার মুখ আর খুলিও না সুমন। একজন সদ্য বিধবা অন্তঃসত্ত্বা মহিলাকে ঠকিয়ে তুমি তোমার নিজের জীবনটা গুছিয়েছো। ক্ষমতা তো নেই, 6 বছরেও তো পারোনি বাবা হতে, আর পারবেও না। সুমন বলল, তাহলে স্বীকার করলে তো যে বাচ্চাটা আমার নয়, রঞ্জনের? শোনো, যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে বাচ্চাটা অ্যাবর্ট করিয়ে নেবে। এখন মেঘনা কি করবে সেটাই ভেবে পাচ্ছে না, কারণ রঞ্জন আর সুমন দুজনেই একই কথা বলছে। কিন্তু একজন মায়ের মন কি তার সন্তানকে মেরে ফেলতে চায়? পরদিন সকালে শুভ্রার স্কুলে গিয়ে হাজির সুকান্ত। শুভ্রাকে বলল, মেজদা মেঘনার উপর সন্দেহ করে কাল রাত্রে প্রচন্ড ঝামেলা করেছে ওরা, আর মেঘনা রেগে সকালেই টিকলিকে নিয়ে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে। শুভ্রা বলল, জানি প্রবলেমটা, মেঘনা কাল রাত্রে আমার বাড়ি এসেছিল। এদিকে মেঘনা গেল ডক্টর সেনকে একবার দেখাতে। ডাক্তার সব দেখে শুনে বলল, এটা প্রেগনেন্সি নয়, তোমার লেফট ওভারিতে একটা বড় টিউমার হয়েছে, তার জন্যই হয়তো হোম কিট পজিটিভ দেখিয়েছে। পিরিয়ড বন্ধ থাকার ওটাই কারণ। ওটাকে অপারেশন করে বের করে দেব, তবে তার আগে কয়েকটা ব্লাড টেস্ট করতে দিয়েছি। 3 দিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে। যেদিন রিপোর্ট নিতে আসবে সেদিন খালি পেটে আসবে। যদি আরো কোনো টেস্ট করতে হয় করিয়ে নেব। মেঘনার বুকের ভেতর থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। এদিকে বাড়িতে সবাই চিন্তা করছে আর বারবার করে ফোন করছে, কিন্তু মেঘনা কিছুতেই ফোন তুলছে না। বড়দা বলল, এত বারবার করে ফোন করার কি আছে? ও কি যাবার সময় আমাদের কিছু বলে গেছে? এদিকে সুমন গেছে টিকলিকে স্কুল থেকে আনতে। তখনই মেঘনা এসে টিকলিকে টেনে নিয়ে চলে যাচ্ছিল। সুমন বলল, এগুলো কি করছো মেঘনা? কাল যা বলেছি রাগের মাথায় বলেছি, তার জন্য টিকলিকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছ কেন? তোমরা দুজনে যা করছো করো, টিকলি আমার সঙ্গে যাবে। মেঘনা
মেঘনা বলল টিকলি কোথাও যাবে না। মেঘনা রঞ্জনের সাথে টিকলিকে নিয়ে চলে গেল। মেঘনা ফোন করে টিউমারের কথা জানালো সুকান্তকে। সুকান্ত আবারও গেল শুভ্রার কাছে। শুভ্রা বলল তোমার দাদা জেনেছে? সুকান্ত বলল জানি না, কিন্তু জেনে থাকলেও কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। ওর কাছে এখন সবচেয়ে বড় টিউমারের নাম হলো রঞ্জন লাহা। কোনো কিছুই হলো না, শুধু হাটের মাঝে হাঁড়িটা ভেঙে গেল। অথচ দেখো হাঁড়ির ভিতর কিছুই ছিল না। মেঘনা ফোন করায় গিয়েছিলাম তার কাছে, একটা গেস্ট হাউসে উঠেছে। টিকলিটা কেমন ঘাবড়ে আছে, আজ আমার সাথে ঠিকঠাক কথাও বলল না। মেঘনা কাউকে কিছু বলতেও বারণ করে দিয়েছে, কিন্তু আমি তো তোমাকে না বলে থাকি কি করে? এখন তুমি কিছু উপায় বের করো। পরদিন ওরা গেল মেঘনার গেস্ট হাউস। শুভ্রা মেঘনাকে বলল তোমাদের জন্য আমি এখানে আসিনি, এসেছি টিকলির জন্য। তোমাদের কারণে ও কেমন সাফার করছে বলো তো। চটপট ব্যাগপত্র গুছিয়ে আমার সাথে চলো। মেঘনা বলল এত অপমানের পর ও বাড়িতে আমি আর ফিরবো না দিদি। শুভ্রা বলল ও বাড়িতে যেতে বলেছি কি? আমার দোতলার ভাড়াটিয়াটা উঠে গেছে, তুমি টিকলিকে নিয়ে ওখানে থাকবে, চলো। মেঘনার ভীষণ ভালো লাগলো এই কথাটা শুনে। আবারও শুভ্রার উপর কৃতজ্ঞ হয়ে থাকলো মেঘনা। কতবার যে এভাবে শুভ্রা ওর প্রাক্তন স্বামীর বউকে সাহায্য করছে তার ঠিক নেই। এদিকে মেঘনা প্রেগনেন্ট নয়, কিন্তু রঞ্জনের সাথে সম্পর্কটা তো পরিবারের সবাই জেনে গেল। সবাই জানে মেঘনা রঞ্জনের বাড়িতেই উঠেছে। এদিকে মেঘনা বা শুভ্রা সুকান্তকে বলতে বারণ করে দিয়েছে যে মেঘনা শুভ্রার বাড়িতে আছে, শুধুমাত্র ওর মাকে জানাতে বলেছে। সুকান্তর মা সেটা জেনে খানিকটা আশ্বস্ত হলো। রাত্রে খাবার টেবিলে মেঘনা কিছুই খেতে পারছিল না। বলল তুমি ঠিকই বলেছিলে দিদি, আমি প্রথম দিন থেকেই ইউজড হয়েছি। আমি এতগুলো বছর শুধু তোমার শূন্যস্থানটা পূরণ করার জন্য ছিলাম। ও আসলে তোমার সিস্টেমটাকে ওর মন থেকে বের করতেই পারেনি। শুভ্রা বলল শুধু আমাকে সাকসেসফুলি বাড়ি থেকে বের করতে পেরেছিল। মেঘনা বলল কাল আমার সাথে একবার ডাক্তারের কাছে যাবে দিদি, রঞ্জনকে তো ওরা ভিতরে ঢুকতে দেবে না। শুভ্রা বলল যাব। এদিকে সুমন গেছে রঞ্জনের অফিসে। রঞ্জন একজন উকিল। সুমন বলল তোমাদের দুজনের ইকুয়েশন আমি বুঝতে চাইছি না। তুমি শুধু তোমার মেঘকে বলো আমার টিকলিকে আমার কাছে ফিরিয়ে দিতে। এটা ইল্লিগেল হয়ে যাচ্ছে না? পরদিন ডাক্তার ব্লাড রিপোর্ট গুলোর বেসিসে মেঘনাকে সিটি গাইডেড এইচপি করতে পাঠালো। মেঘনা চলে গেলে ডাক্তার শুভ্রাকে বলল রিপোর্টটা একদমই ভালো আসেনি, কনফার্ম হওয়ার জন্য একটা টেস্ট করা মাস্ট। শুভ্রা বলল কি কনফার্ম? ডাক্তার বলল বায়োপসি। রিপোর্ট আসতে 5-6 দিন লাগবে। এদিকে সুমনের মা বলল এবার ইগোটা ছেড়ে দিয়ে একবার যা না মেঘনার কাছে। সুমন বলল তুমি কি বলতে চাইছো মা? এখানে থাকার জন্য ওকে আমি যা খুশি তাই করতে দিই? মেঘনা দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছে। অন্যদিকে সুকান্ত সুমন আর ওর মাকে এসে বলল মেঘনার ব্লাড রিপোর্টটা ভালো আসেনি, টিস্যু বায়োপসিতে গেছে, ডাক্তার বলছে ভালো ঠেকছে না। এসব শুনে সুমন কেমন মুষড়ে পড়লো। ফোন করলো মেঘনাকে, কিন্তু মেঘনা সেটা বারবার কেটে দিচ্ছে। মেঘনা শুভ্রাকে বলল তুমি মানুষটা ভীষণ অদ্ভুত দিদি, বাইরে থেকে এতটা শক্ত অথচ ভিতরটা তুলোর মতো নরম। শুভ্রা বলল তুলো কিন্তু চোখের জলে ভিজে ভিতরে ভিতরে দ্বিগুণ ভারী হয়ে যায়। মেঘনা বলল সুমনের সাথে লড়াইটা তুমি জিতে গিয়েছিলে, একা ছিলে বলে। আমি তো জোর ফেসে গেছি বাচ্চাটার জন্য। শুভ্রা বলল সেজন্যই তো বলছি যা ডিসিশন নিবি ভেবে চিনতে নে, বাচ্চাটার কথা ভেবে নে। টিকলি তো জানে না যে সুমন ওর বায়োলজিক্যালি বাবা নয়। এদিকে সুমন বারবার করে ফোন করেই যাচ্ছে। শুভ্রা বলল ফোনটা একবার তুলেই নে। মেঘনা ফোনটা রিসিভ করে স্পিকারে দিয়ে দিল। সুমন বলল তুমি কোথায় আছো? মেঘনা বলল বন্ধুর বাড়িতে। সুমন বলল তুমি ব্যাগপত্র সব গুছিয়ে নাও, আমি তোমাকে আনতে যাচ্ছি। আমি হাত জোর করে বলছি প্লিজ ফিরে এসো, আমি একা আর থাকতে পারছি না। মেঘনা বলল কেন? আগের বার ডিভোর্সের পর তো তুমি 2-3 বছর একাই ছিলে। সুমন বলল তুমি কেন নিজের সাথে শুভ্রার তুলনা করছো বলো তো? তুমি কি চেনো ওকে? আমার আর শুভ্রার সম্পর্কটা একটা মিক্স ম্যাচ ছিল, একটা ভীষণ ঠান্ডা সম্পর্ক। এখন স্পিকারে থাকার জন্য শুভ্রাও সবটা শুনছে। এসব শুনে মেঘনা স্পিকারটা বন্ধ করে দিয়ে বলল আমি কোনো দিনই আর ফিরবো না। এই বলে ফোনটা কেটে দিল। মেঘনা ফোনটা স্পিকারে রাখার জন্য শুভ্রার কাছে ক্ষমা চাইলো। শুভ্রা বলল যেই অফিসে এখন তুই চাকরি করিস সেখানকার আমি এক্স এমপ্লয়ি, তোর যে ভোগান্তিটা এখন হচ্ছে এটা তোর মাইনে, আর আমার যে এই অপমান অস্বস্তি এটা আমার পেনশন। পরদিন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলল দেখুন রিপোর্ট একদমই ভালো নেই, আর সেটা পেশেন্টকে জানানো আমাদের কর্তব্য। মেঘনার গ্রেড 4 ক্যান্সার, গোটা শরীরে ছড়িয়ে গেছে। মেঘনা বলল কতটা সময় আছে? ডাক্তার বলল 3 থেকে 5 মাস, এর কোনো ট্রিটমেন্টও নেই। মেঘনার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। শুভ্রাও কেমন বিহ্বল চোখে মেঘনার দিকে তাকিয়ে আছে।
এবার রঞ্জনকে জানিয়ে মেঘনাকে শুভ্রা নিজের বাড়িতে নিয়ে গেল। টিকলিকে জড়িয়ে ধরে মেঘনা হাউ হাউ করে কেঁদে ফেললো। চোখে জল এলো শুভ্রা এবং মধুজারও। খবরটা প্রথমে দেওয়া হলো সুকান্তকে। সেখান থেকে জানলো সুমন এবং ওর গোটা পরিবার। সুমনও ওর মার কাছে কান্নায় ভেঙে পড়লো। মেঘনা কাঁদতে কাঁদতে শুভ্রাকে বলল, আমার বাচ্চাটার দায়িত্ব নেবে দিদি, আমার মেয়েটাকে বাঁচাও, তোমার মতো শিক্ষা আচার ব্যবহারে ওকে মানুষ করে দেবে একটু। শুভ্রা কি বলবে বুঝতেই পারছিল না। ও চুপচাপ উত্তর না দিয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর মেঘনা নিজেই বলল, আমি এভাবে টিকলিকে তোমার উপর চাপিয়ে মরতে চাই না দিদি, তুমি অন্তত ওকে একটা ভালো হোমে রাখার ব্যবস্থা করে দেবে। শুভ্রা বলল, আমি চেষ্টা করছি, তুই এখন রেস্ট নে। ওদিকে সুমন রঞ্জনের অফিসে গিয়ে বলল, আমি মেঘনার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিতে চাই তোমার থ্রু, প্লিজ তুমি না করো না। আর মেঘনাকে এটা জানিও না, তাহলে ও নিতেই চাইবে না। আর তুমি টিকলিকে যত তাড়াতাড়ি সম্ভব বুঝিয়ে সুঝিয়ে আমার কাছে নিয়ে এসো। মেঘনা না থাকলে ও একা থাকবে কি করে বলো তো? আমি জানি তুমি আছো, কিন্তু টিকলিকে আমার মতো তো আর কেউ ভালোবাসতে পারবে না। ওদিকে মেঘনা রঞ্জনকে বলল, সুমনকে আমি একদমই বিশ্বাস করি না, ও লিগালি কোনো অ্যাকশন নেবার আগে আমাকে ওকে আটকাতে হবে। রঞ্জন বলল, সেটা লিগালি থামানো যাবে না, বাবা মেয়ের কাস্টাডি পাবেই। মেঘনা বলল, তোকে তো বারবার বলেছি সুমন টিকলির বাবা নয়। রঞ্জন বলল, কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে। মেঘনা বলল, তো তাই কর, নাকি প্রতিবারের মতো এটাও তুই পারবি না? ওদিকে সুমনের মা শুভ্রার স্কুলে গেল ওকে রিকোয়েস্ট করতে যেন টিকলিকে সুমনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সুমন প্রচন্ড ভেঙে পড়েছে। শুভ্রা বলল, আপনি আমাকে যদি সুমনের হয়ে ওকালতি করতে বলতে এখানে এসেছেন, সেটা আমার পক্ষে সম্ভব নয় মা। তারপর টিকলির গার্জিয়ান তো আমি নই, মেঘনা। আজ মেঘনা সুমনের সাথে মুখোমুখি কথা বলতে যাচ্ছে টিকলিকে নিয়ে। রঞ্জন বলল, আমি তোর উইলে বিস্তারিত লিখে দিয়েছি, সবথেকে গুরুত্বপূর্ণ হলো টিকলির গার্জিয়ানশিপ তুই কাকে দিয়ে যাবি। এদিকে আবারও সুমন টিকলির স্কুলে পৌঁছে গেছে, ওকে আইসক্রিম খেতে নিয়ে গেছে। আর আবারও মেঘনা এসে সুমনের কাছ থেকে ওকে টেনে নিয়ে চলেই যাচ্ছিল। তখনই রঞ্জন বলল, টিকলিকে আমি দেখছি, তোরা গাড়িতে বসে একটু কথা বলে নে। মেঘনা বলল, আমি টিকলির কাস্টাডি এমন কারো হাতে দেব না যে তাকে জন্মের আগে থেকেই ইউজ করছে। সুমন বলল, তুমি এটা কি বলছো? আমি টিকলিকে ভালোবাসি না? মেঘনা বলল, হ্যাঁ, স্পোর্টম্যানদের হাতে ট্রফির মতো তুমি ওকে ভালোবেসেছো, যাতে সুমন চ্যাটার্জি যে বাবা হতে পারে সেটা দুনিয়ার লোক জানতে পারে। তুমি নিজেকে এতটাই ভালোবাসো যে আমাকে আর আমার মেয়েকে ব্যবহার করতেও তোমার আটকায়নি। সুমন বলল, আমি জানি রঞ্জনই তোমার মাথায় এসব ঢোকাচ্ছে। মেঘনা বলল, রঞ্জন আমার বহু বছরের প্রেমিক আর এখন আমার উকিল, ও তোমার সাথে যোগাযোগ করে সবটা বুঝে নেবে, কিন্তু তুমি ভুলেও টিকলির দিকে হাত বাড়িও না। তোমার মেডিকেল রিপোর্ট তো ছেড়েই দাও, দরকার হলে আমি টিকলির ডিএনএ টেস্ট করে প্রমাণ করে দেব যে তুমি ওর বাবা নও। সুমন বাড়ি ফিরে এসে বলল, আজ আমি টিকলির কাস্টাডি ছেড়ে দিয়ে এসেছি, এসব আইনি ঝামেলা করে আর কি লাভ। কিন্তু সুমন ভিতরে ভিতরে ক্রমশ মরে যাচ্ছে। একজন বাবার যন্ত্রণায় কষ্টে তার ভিতরটাকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। ও যে অন্যায় করেছে শুভ্রার সাথে এবং মেঘনার সাথে, সেটা নিজে স্বীকার করলেও কাউকে বলে উঠতে পারছে না। ওদিকে মেঘনা আদর করে টিকলির চুল বেঁধে দিয়ে ওকে ঘুমোতে পাঠালো। শুভ্রা মেঘনার খুবই যত্ন নিচ্ছে। শুভ্রা বলল, আমি একটা অরফারেন্সে ফাদারের সাথে কথা বলেছি, তবে সেটা এখানে নয়, দার্জিলিং এ। এখন তুই যদি নিতান্তই টিকলিকে হোমে রাখতে চাস, আমি নিজে গিয়ে ওখানে রেখে আসব। মেঘনার চোখের জল বাঁধ মানছে না। ওর একমাত্র মেয়েটা আজ অনাথ হয়ে যাচ্ছে ওর চোখেরই সামনে। পরদিন মেঘনা রঞ্জনকে নিয়ে গেল গঙ্গার ধারে। তারপর বলল, চলো নৌকায় করে একটু মাঝ নদীতে যাই। মাঝ নদীতে গিয়ে অনেক কথা হলো দুজনের মধ্যে। তারপর সুমনের মেডিকেল রিপোর্টটা আর নিজের লেখা একটা চিঠি রঞ্জনকে দিল মেঘনা। বলল, এখানে সুমনের মেডিকেল রিপোর্ট আছে, যেটা দিদি আর আমি বাদে এখন শুধুমাত্র তুই জানলি, দরকার হলে এটা ব্যবহার করিস। রঞ্জন চিঠিটা পড়ছিল, হঠাৎ মেঘনা মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে দিল। রঞ্জনের চোখের সামনে মেঘনা নদীতে তলিয়ে গেল। মাঝি ভাই ঝাঁপ দিয়ে খুঁজেও মেঘনাকে আর খুঁজে পেল না। খবরটা প্রথমে রঞ্জন শুভ্রাকে জানালো, আর শুভ্রা কাঁদতে কাঁদতে সুকান্তকে জানালো, কারণ ওর সামনে তখন টিকলি বসে হাসতে হাসতে খাচ্ছিল। সুকান্ত খবরটা সুমনকে সমেত গোটা পরিবারকে জানালো। নদীতে ডুবুরি নামানো হয়েছে। তারা মেঘনার মৃতদেহ তুলে আনলো। যেহেতু সুইসাইড কেস, তাই পোস্টমর্টমে পাঠানো হবে বডি। সুমনও দেখতে এসেছে। ও পাগলের মতো
রীতিমতো টিকলিকে খুঁজে চলেছে। এদিকে রঞ্জন সেই চিঠিটা শুভ্রাকে দিল। শুভ্রা পড়ে দেখলো মেঘনা ওকেই টিকলির কাস্টিডি দিয়ে গেছে। রাত্রে টিকলি বলল, আমার মা কোথায়? মা কি মরে গেছে? তোমরা সবাই এত কাঁদছো কেন? আমি মাম্মামের কাছে যাব বলে শুভ্রাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো টিকলি। সেটা দেখে সেখানে থাকা সবার চোখে জল এসে গেল। মন খারাপ আর মাকে কাছে না পেয়ে টিকলির ধুম জ্বর এসে গেছে। কোনোভাবে ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়ালো শুভ্রা। তখনই রঞ্জন এসে বলল, আমি বিরাট ধর্ম সংকটে পড়েছি। একদিকে সুমন বাবু আর অন্যদিকে মেঘনার শেষ ইচ্ছে। শুভ্রা বলল, আমাদের খুব পার্সিয়ালি একটা ডিসিশন নিতে হবে। ওকে অনাথ ট্যাগ দিয়ে সুমনের কাছ থেকে সরিয়ে নেওয়ার পিছনে মেঘনার প্রতিশোধ থাকতে পারে, কিন্তু টিকলির ভালো থাকাটা তো দেখতে হবে। মা নেই, বাবা নেই, বেচারার জ্বর এসে গেছে। তখনই টিকলি উঠে এসে শুভ্রাকে জড়িয়ে ধরে বলল, আমি বাবার কাছে যাব। অন্যদিকে আজ সুমন ওর দাদা আর ভাইকে নিজের সন্তান জন্ম না দিতে পারার কথা সাহস করে জানালো। এতে ওদের বেশ রাগ হলো সুমনের উপর। এরপর সেই মুহূর্তে সুমন এলো শুভ্রার বাড়ি। দেখলো টিকলি ঘুমোচ্ছে। শুভ্রা বলল, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, এখন ওকে জাগাও না। সুমন বলল, আমি নিশ্চিন্ত যে টিকলি তোমার কাছে আছে। শুভ্রা বলল, ও আমার কাছে থাকবে না তো, ও হোমে চলে যাবে। মেঘনা চেয়েছিল, তাই আমি ওদের আমার বাড়িতে ভাড়া থাকতে দিয়েছিলাম। সুমন বলল, কিন্তু টিকলি তো অনাথ নয়, এটা করো না প্লিজ। টিকলি ছাড়া আমি থাকবো কি করে? আচ্ছা, আমি ওকে দত্তক নেব। শুভ্রা বলল, দত্তক? তুমি গোপনে অন্যের সন্তানকে নিজের বলে চালিয়ে গেলে শুধুমাত্র দত্তক নেবে না বলে। তোমার অক্ষমতাকে ঢাকতে কতবার আমি বলেছিলাম আমাদের বাচ্চা না হয় না হোক, আমরা কাউকে দত্তক নিই। কিন্তু তোমার ইগো, তোমার জেদ, তাহলে সবাই জেনে যেত যে তোমার অক্ষমতাটা। তাই পরিবারের কাছে, বন্ধুদের কাছে আমাকে অক্ষম প্রমাণ করে, আমাকে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করলে। এরপর অন্য একজনকে ইউজ করলে ওই একই সত্যি ঢাকতে। কি লাভ হলো সুমন? আজ সে তুমি দত্তক নেবার কথা বলছো? সুমন বলল, হ্যাঁ বলছি। আরো অনেক অনুনয় বিনয় করে সুমন বলল, আবারও আমরা টিকলির জন্য একসাথে থাকতে পারি না? শুভ্রা বলল, আবার নিজের স্বার্থ? আমার মান সম্মান বিসর্জন দিয়ে আমি একটা অন্যের বাচ্চার জন্য তোমার সাথে থাকবো? আমি আর কারো অর্ধাঙ্গিনী হয়ে থাকতে চাই না। এই বাড়িতে আমি একজন পূর্ণাঙ্গী মহিলা, কারোর অর্ধেক নয়। সুমন শুভ্রার হাতে পায়ে ধরেও ওকে রাজি করাতে পারল না। যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছিল দুজনের মন। নিরাশ হয়ে বাড়ি ফিরে গেল সুমন। কাল সকাল 11টায় মেঘনাকে কবর দেওয়া হবে। হ্যাঁ, মেঘনা একজন বাংলাদেশি মুসলিম, তাই এই কবর দেওয়া। গোরস্থানে মেঘনাকে আনা হয়েছে। মেঘনার মুখের ঢাকাটা খুলে দিয়ে টিকলিকে ওর মৃত মায়ের মুখটা শেষবারের মতো দেখালো শুভ্রা। টিকলি কাঁদতে শুরু করলে মধুজা ওকে নিয়ে চলে গেল। সুমনরাও দেখতে এসছে। শেষমেশ মেঘনার মৃতদেহকে কবরস্থ করা হলো। পরদিন সকালে সুমন পরিবারের সবাইকে বলল, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। একটা ভালো ভাড়া বাড়ি পেয়েছি, আমি সেখানেই চলে যাচ্ছি। সুমনের মা, দাদা, ভাই সবারই মন ভীষণ খারাপ হয়ে গেল। কিন্তু আমরা দেখি সুমন ব্যাগপত্র নিয়ে উঠেছে শুভ্রার বাড়িতে। তার মানে ও এবার শুভ্রার বাড়ির দোতলাতেই ভাড়া থাকবে। ও শুভ্রাকে 3 মাসের অগ্রিম ভাড়াটাও দিয়ে দিল। শুভ্রাও দোতলার চাবি দিল। তারপর ভিতরে গিয়ে টিকলিকে বলল, তোমার সাথে কে দেখা করতে এসেছে বলো তো? তোমার বাবা। টিকলি তো আনন্দে আটখানা। শুভ্রা বলল, আগে খেয়ে নাও, তারপর উপরে বাবার সাথে দেখা করবে। আর এখানেই অর্ধাঙ্গিনী সিনেমার গল্পটিকে আবারও অসমাপ্ত রেখে শেষ করা হয়েছে। তার মানে কি শুভ্রা টিকলিকে হোমে না পাঠিয়ে নিজের কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছে? খুব সম্ভবত এর উত্তর আমরা পরের পার্টে জানতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।